গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য পিপল অব দ্য মিস্ট। আজকে চতুর্থ পর্ব। যে রাস্তা ধরে লিওনার্দ আর তার সঙ্গীরা এগুচ্ছে সেটা গিয়ে ঠেকেছে সীমানার খালটার গায়ে। ওপারে গেলেই পেরুইরার আস্তানার ঢোকার ফটক। সরাসরি গিয়ে হাজির হবার ইচ্ছে নেই ওদের। প্রহরীদের সামনে পড়ে যাবে। ছদ্মবেশ থাকার পরও নানা রকম প্রশ্নের মুখোমুখি হতে পারে। ঠিকমতো জবাব দিতে না পারলে সন্দেহ জাগবে লোকগুলোর মনে। তাই খালটা ৫০০ গজ দূরে থাকতেই ঝোপঝাড়ের ভেতরে ঢুকে পড়ল তিনজনে। প্রকৃতির আড়াল ব্যবহার করে হামাগুড়ি দিয়ে এগোলো। থামলো একেবারে পানির কিনারায় গিয়ে উইলু গাছের একটা সারির নিচে। দেখুন বাস, নিচু গলায় বলল অটার, আমাদের যাত্রা শেষ হয়েছে। ওই তো হলুদ শয়তানের আস্তানা। এখন শুধু ওখানে ঢুকে বুড়ির মালকিনকে উদ্ধার করা বাকি। জায়গাটার দিকে তাকিয়ে মনটা দমে গেল লিওনার্দের। দুর্গ বললেও কম বলা হয় আস্তানাটাকে। দুজন পুরুষ আর এক নারীর পক্ষে ওখানে ঢুকে আফ্রিকার সবচেয়ে ভয়ঙ্কর দস্যুকে মোকাবেলা করা নিতান্তই অসম্ভব। ঢুকারই তো কোনো পথ দেখতে পাচ্ছে না। একটা তারা অনুভব করল ও, কিছু একটা করা দরকার দ্রুত, নইলে মেয়েটাকে চরম অসম্মানের হাত থেকে বাঁচানো যাবে না। কিন্তু করবে কিভাবে? মনিবের মনের কথা পড়তে পারছে অটার। সান্ত্বনা সুরে বলল, চিন্তা করবেন না বাস, ওপার একটা বেরিয়ে যাবে। আসুন গাছে চড়ি, উপর থেকে আস্তানার ভেতরটা দেখা যাবে। পরিকল্পনা সাজাতে সুবিধে হবে আপনার। পরামর্শটা মেনে নিল লিওনার্দ। দুজনে তরতর করে একটা উইলো গাছ বেয়ে উপরে উঠে গেল মগডালে। পাতার আড়াল থেকে সাবধানে উকি দিল নিচে। ক্যাম্পের পুরোটাই দেখা যাচ্ছে এখন। নিচু গলায় পুরো লেআউটটা মনিবকে ব্যাখ্যা করে শোনালো অটার। নানান জাতের নানান রকম পোশাকের প্রচুর লোকজন দেখতে পেল লিওনার্দ আস্তানার ভেতর। আঙ্গিনায় ঘুরে বেড়াচ্ছে। সংখ্যায় শখানিকের কম না। ধূমপান করতে করতে আড্ডা দিচ্ছে কেউ কেউ, কেউ বা আবার জুয়া খেলছে। অন্যেরা ব্যস্ত নানা রকম কাজকর্ম নিয়ে। মোটামুটি ভালো পোশাক পরা একটা দলকে দেখা গেল অস্ত্রাগারের কাছে। এরা সম্ভবত পেরেইরার ঘনিষ্ঠ সহচর, নেতৃত্বের কাজে সাহায্য করে। অস্ত্রাগারের দেয়ালের একটা ফাঁকা জায়গা দিয়ে ভেতরে উকি দিচ্ছে তারা। সকৌতুকে হাসাহাসি করছে। একটু পরে বয়স্ক মোটাসোটা একজন মানুষ এসে তাদেরকে তাড়িয়ে দিল। ওই হলুদ শয়তান, মনিবকে বলল অটার। মনে হচ্ছে সাদা মেয়েটাকে অস্ত্রাগারের ভেতরে আটকে রেখেছে বদমাসটা। নিলাম শুরু হওয়ার আগে আগ্রহী ক্রেতারা ওকে দেখে নিচ্ছে। লিওনার্দ নীরবে শুনল ওর কথা, কোনো মন্তব্য করল না। তীক্ষ্ণ চোখে জায়গাটা পরীক্ষা করছে ও। হঠাৎ একটা ড্রামের আওয়াজ হলো। তার পরপরই কয়েকজন লোক ধোয়া ওটা একটা পাত্র নিয়ে রওনা হলো বন্দিশালার দিকে। খাবারের সময় হয়েছে, বলল অটার। দাসদেরকে খাওয়াতে যাচ্ছে ওরা। খাবারবাহী লোকগুলোর সঙ্গে রয়েছে অফিসার গোছের কয়েকজন, তাদের হাতে লতার তৈরি চাবুক। পানিও বইছে কয়েকজন। নিচল দেয়ালটার উপরে এসে থামল তারা। একজন অফিসার প্রহরীদের দিকে ফিরে নির্দেশ দিতেই নামানো হলো ড্রব্রিজটা। সেটা ধরে বন্দিশালায় প্রবেশ করল দলটা। প্রতিটা খাঁচার সামনে গিয়ে কাঠের চামচে ধরে খাঁচার মেঝেতে খাবার ঢেলে দিতে থাকল তারা। বন্দিরা তার উপরেই হামলে পড়ল। দৃশ্যটা দেখে কুকুরকে খাওয়ানোর কথা মনে পড়ল লিওনার্দের। খাঁচার ভেতরে রাখা হয়েছে একটা করে গামলা, তাতে দেয়া হচ্ছে পানি। গ্লাস টাসের ব্যবস্থা নেই। আজলা করে পানি খাবে বন্দিরা। গা রি করে উঠল। একটু পরেই থামল দলটা। অফিসাররা একত্রিত হয়ে কি যেন আলোচনা শুরু করল। একজন বন্দী অসুস্থ হয়ে পড়েছে, জানালো অটার। জটলা ভেঙে গেল কয়েক মিনিট পর। একটা খাঁচার দরজা খুলে ভেতরে ঢুকলো বিশালদেহী এক অফিসার। চাবুক দিয়ে পেটাতে শুরু করলো মেঝেতে পড়ে থাকা এক দেহকে। ভয়ানক আঘাতেও বিন্দুমাত্র নড়ল না মানুষটা। চাবুক চালানো থামিয়ে গলা চড়ালো অফিসার। কি যেন বলল বাইরের সঙ্গীদের। একটু পরেই একজন প্রহরী ছুটে এলো চাবি নিয়ে। শেকল খুলে মুক্ত করা হলো অসুস্থ বন্দীটিকে। মানুষটা একজন শীর্ণদেহী মহিলা।
এতক্ষণে বুঝতে পারল লিওনার্দ। মহিলাকে কাঁধে তুলে দেয়ালের দিকে নিয়ে গেল একজন আরব। মই বেয়ে একটা প্ল্যাটফর্মে উঠল। এপাশে রয়েছে গভীর পরিখাটা, ছুঁড়ে ফেলে দেবে মানুষটাকে পানিতে, ডুবে মরার জন্য। দেখুন অসুস্থ বন্দীদের নিয়ে কি করে হলুদ শয়তান, তিক্ত গলায় বলল অটার। যথেষ্ট দেখেছি আমি, লিওনার্দ বলল। বিপিমিশা অনুভব করছে ও। আর দেখার ইচ্ছেও নেই, এসো। ভয়াবহ দৃশ্যটার হাত থেকে বাঁচতে গাছ থেকে নেমে গেল ও। ওর পিছু নিল অটার। নিচে নেমে বলল, আপনার মনটা বড়ই নরম বাস, আরও শক্ত হতে হবে আপনাকে। একটা জিনিস ঠিক, সারা জীবনের জন্য কৃতদাস হওয়ার চেয়ে পরীক্ষায় মাছের পেটে যাওয়া অনেক ভালো। এ দৃশ্য সহ্য হচ্ছে না আপনার? ভেবে দেখুন, কারা ঘটাচ্ছে এসব? সাদা মানুষেরা, আপনার মতোই যারা। পরকাল নিয়ে এত চিন্তা আপনাদের, ওদেরকে দেখে কিন্তু অনন্ত শাস্তির ব্যাপারে মোটেই সচেতন বলে মনে হয় না। খোঁচাটা নীরবে সহ্য করল লিওনার্দ। সভ্যতার অভিশাপ নিয়ে বামন ভৃত্যের সঙ্গে আলাপ করবার প্রবৃত্তি হল না। প্রসঙ্গটা এড়াবার জন্য বলল, থাকো সব কথা, আমাকে একটু ব্র্যান্ডি দাও। ব্র্যান্ডির মগ নিয়ে চিন্তায় ডুবে গেল ও। খানিক পরে প্রৌঢ়া দাসীর দিকে ফিরে বলল, সোয়া, এদিকে এসো। তোমার মন রক্ষার জন্য এখানে এসেছি আমরা। এখন তুমি বুদ্ধি দাও, কিভাবে তোমার মালকিনকে উদ্ধার করা যায়। বন্দীদের মুক্ত করে দিন, সোয়া বলল। ওরাই বদমাশগুলোর ব্যবস্থা নেবে, তারপর ছোট মালকিনকে বের করে আনতে কোনো সমস্যাই হবে না। বন্দীদের যা অবস্থা, তাতে খুব একটা ভরসা পাচ্ছি না, কাঁধে ঝাঁকালো লিওনার্দ। ওখানে মাবুমের খামারের অন্তত 50 জন লোক আছে, অস্ত্র পেলে ওরা প্রাণপণে লড়বে। অটারের দিকে তাকালো লিওনার্দ। তোমার কোনো পরামর্শ আছে? আমাদের গায়ে একটা প্রমাদ ছিল, অটার বলল। মিত্রের চেয়ে শত্রুর সংখ্যা যদি বেশি হয়, তাহলে আগুন হিসাবটাকে বরাবর করে দিতে পারে। এখানকার ঝোপঝাড়গুলো দেখুন বাস, শুকিয়ে খড়ের মতো হয়ে আছে। বাতাসও আছে মোটামুটি, তাছাড়া উপর থেকে তো দেখছে নেই। ভেতরের ঘরগুলো কেমন একটা গায়ে গায়ে লেগে আছে। আমার মনে হয় যদি এদিকে ঝোপে আগুন ধরিয়ে দিতে পারি, তাহলে সেটা খুব শীঘ্রই ছড়িয়ে যাবে গোটা আস্তানাটাতে। এখন আপনিই সিদ্ধান্ত নিন। বুদ্ধিটা মন্দ না, স্বীকার করল লিওনার্দ। তবে আমি একটা বিকল্প চিন্তা করেছি, শুনে দেখো পছন্দ হয় কিনা। অন্ধকার নামলেই আমরা ফটক ধরে ভেতরে ঢোকার চেষ্টা করব, চাঁদ ওঠার আগেই। ছদ্মবেশ আছে আমাদের, পাসওয়ার্ডটাও জানি। ফটকের রক্ষী হয়তো বিনা প্রশ্নেই ঢুকতে দেবে আমাদেরকে। যদি নাও দেয়, তাকে খুন করবো আমরা নিঃশব্দে, তারপর ঢুকে যাবো আস্তানায়। এই বুড়িটাকেও নেবেন? জানতে চাইল অটল। ওকে লুকিয়ে রেখে গেলে বোধহয় ভালো হবে, ভেতরে ঢুকে তো আমাদের কোনো কাজে আসবে না ও। না সাদা মানুষ, প্রতিবাদ করল সোয়া। তোমরা যেখানে যাবে সেখানে আমিও যাব। কাঁধ ঝাঁকালো লিওনার্দ। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। তো যা বলছিলাম, ক্যাম্পে ঢুকেই আমরা চুপিসারে চলে যাব বন্দিশালায়। ড্রব্রিজটা যদি নামানো না থাকে, তাহলে কিভাবে পরীক্ষায় সাঁতার কেটে পৌঁছাবো গার্ড হাউসে? ওখানকার রক্ষীকে খুন করে বন্দীদের মুক্ত করব। ওদের কয়েকজনকে পাঠিয়ে দেব পেছনের বাগানটাতে, ওখানে ওরা ঝোপের মধ্যে আগুন ধরাবে। এই ফাঁকে আমরা চলে যাব ক্যাম্পের মূল অংশে। সরাসরি পেরেইরার সঙ্গে দেখা করব আমি। তাকে সালাম ঠুকে বলবো যে উজানের একজন দাস ব্যবসায়ী আমি, নতুন চালান, সেই সঙ্গে সাদা মেয়েটাকে কিনতে এসেছি। আশা করি ওকে ধোঁকা দিতে পারবো। তাছাড়া কপালজোরের সঙ্গে প্রচুর সোনা আছে, মিস রডকে নিলাম থেকে কিনে নিতে অসুবিধাও হবে না। যদি না পারি, সেক্ষেত্রে অন্য কোনো ফোন দিয়ে আনবো। পরিকল্পনাটা নিয়ে একটু ভাবল ওর দুই সঙ্গী। তারপর অটার বলল, ঠিক আছে বাস, আপনার কথা মতোই কাজ করবো আমরা। আসুন, আপাতত খাওয়া দাওয়া সেরে নেই, আজ রাতে যথেষ্ট শক্তির দরকার হবে আমাদের। কৃতদাস ব্যবসায়ীদের নৌকা থেকে আনা খাবার আর মদ দিয়ে নৈশভোজ সারল অভিযাত্রীরা। তারপর একটু বিশ্রাম নিল। নীরবে অপেক্ষা করতে থাকলো রওনা হওয়ার সঠিক সময়ের জন্য। কেউ কোনো কথা বলছে না,
এমনকি বকবকানোর উস্তাদ অটারও চুপ। এই জায়গায় ঘিরে পুরনো কষ্টদায়ক স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে ওর। মনটা বিষণ্ণ হয়ে আছে। সূর্য ডোবার পর কালিগুলো অন্ধকার ছেয়ে গেল চারদিক। কিছুই দেখা যায় না। আকাশ একটু পরিষ্কার হবার আশায় দেরি করার সিদ্ধান্ত নিল লিওনার্দ। নইলে শত্রু শিবিরের লোকজনের চাইতে ওদেরই বেশি অসুবিধে হবে। অন্ধকারে ভুলভাল জায়গায় পৌঁছে যাবে। রাত 9টা বাজতেই আকাশে হালকা চাঁদের আলো ফুটল। ঝটপট উঠে পড়ল অভিযাত্রীরা। আর দেরি করা ঠিক হবে না। ঝোপের আড়াল থেকে বেরিয়ে কৃতদাস ব্যবসায়ীদের ট্রেইলটা আবার ধরল ওরা। খানিকক্ষণ হাঁটার পর পৌঁছে গেল ছোট্ট একটা ঘাটে। ওখানে কয়েকটা খেয়া বাঁধা আছে পারাপারের জন্য। একটাতে ওরা উঠতে যাবে এমন সময় শোনা গেল বইটা বাওয়ার আওয়াজ। খাল ধরে এগিয়ে আসছে একটা নৌকা। ঘাট পেরিয়ে চলে গেল ওটা। থামল আস্তানার ফটকের সামনে। কে যায়? রক্ষীর হাঁক শোনা গেল সঙ্গে সঙ্গে। জলদি জবাব দাও, নইলে গুলি করব। রাইফেলটা সামনে রাখো, গর্দব। বিরক্ত একটা কণ্ঠ ভেসে এলো নৌকা থেকে। সারের মতো চেঁচাবারও কিছু ঘটেনি। তোমাদের ঘনিষ্ঠ বন্ধু আমি, উপকূলের সৌদাগর জেভিয়ার। জরুরি খবর নিয়ে এসেছি। মাফ করবেন সিনিয়র, ত্রস্ত কণ্ঠে বলল রক্ষী। অন্ধকারে আপনাকে ঠিক চিনতে পারিনি। তা খবরটা কি? জাহাজগুলো কি হাজির হয়েছে নদীর মুখে? আগে এখানে এসে নৌকাটা বাঁধতে সাহায্য করো আমাকে। অন্ধকারে খুঁটি টুটি কিছুই দেখতে পাচ্ছি না। অবশ্যই অবশ্যই সিনিয়র। পোস্ট ছেড়ে ছুটে এলো রক্ষী। নৌকার দড়ি নিয়ে ত্রস্ত হয়ে পড়ল। জেভিয়ার সওদাগর সন্তুষ্ট হয়ে লোকটার কৌতূহল নিবৃত্ত করল। বলল, হ্যাঁ, জাহাজগুলো এসে পৌঁছেছে। দূর থেকে দেখতে পেয়েছি আমি, তবে আজ রাতে ওরা পৌঁছতে পারবে বলে মনে হয় না। এখনো বেশ দূরে, বাতাসও কম। বেচা বিক্রি আর লোডিং আগামীকালই করতে হবে তোমাদেরকে। ছোট্ট একটা জাহাজ অবশ্য এসে গেছে ইতিমধ্যে, নোঙরও ফেলেছে। মাদাগাস্কার থেকে এসেছে ওটা। ক্যাপ্টেনকে আগে কখনো দেখিনি। লোকটার নাম পিয়েরে। ফরাসি না ইংরেজ সেটা ঠিক বুঝতে পারছে না। তাকে একটা চিঠি দিয়ে এসেছি আমি আজ রাতের ব্যাপারে। চাইলে সাদা মেয়েটা নিলামে হাজির থাকতে পারে। আসবে কিনা জানেন? জিজ্ঞেস করল রক্ষী। এলে তো আমাকেই তাকে অভ্যর্থনা জানাতে হবে। ঠিক জানি না। জাহাজে গিয়েছিলাম, ব্যাটা আমার সঙ্গে দেখাই করেনি। এক নাবিককে দিয়ে বলে পাঠিয়েছে চেষ্টা করবে। হাবভাবে খুব একটা আগ্রহী বলে মনে হয়নি। ভালো কথা। নিলামের প্রোগ্রামটা ঠিক আছে তো? যেই সিনিয়র, ঠিক 12টায়। চাঁদ যখন মাথার উপরে থাকবে তখনই শুরু হবে। আমাদের সর্দার কেন জানি খুব ভয় পাচ্ছে মেয়েটাকে। নিলামে যেই কিনুক ওকে, সঙ্গে সঙ্গে পাদ্রি ফ্রান্সিসকো দুজনকে বিয়ে পড়িয়ে দেবে। হেসে উঠল জেভিয়ার। তাই নাকি? এতই ভয়? কিনলে বিয়ে করতে হবে? আমি তো কিনবো বলে এসেছি। দাম যদি 100 আউন্সও উঠে পেছাবো না। সোনার সঙ্গে নিয়ে এসেছি, কিন্তু বিয়ে। খামোখাই ভাবছেন সিনিয়র, বলল রক্ষী। বিয়ে করলেও সুবিধা কি? তালাক দিতে কেউ মানা করছে না আপনাকে। তা অবশ্য ঠিকই বলেছ। আপনার বুকে পাঠা আছে বলতে হবে। তো আজ করল রক্ষী। সামান্য একটা মেয়ের জন্য 100 আউন্স সোনা খরচ করবেন? আপনার সঙ্গে কেউ পারবে বলে মনে হয় না। আমরা সবাই গরিব মানুষ, প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করি, অথচ পারিশ্রমিক পাই যৎ সামান্য। খুশি খুশি গলায় জেভিয়ার সওদাগর এরপর কি বলল সেটা আর বোঝা গেল না। নৌকা বাঁধা শেষ হয়েছে রক্ষীর। দুজনে সিঁড়ি ধরে উঠে গেল ফটকের দিকে। পিছু পিছু সওদাগরের 2 মাঝি। পাল্লা খোলা মৃদু শব্দ হল। ক্যাম্পের ভেতরে অতিথিদের ঢুকিয়ে দিয়ে পোস্টে ফিরে এলো রক্ষী। যাক, শব্দ করে শ্বাস ফেলল লিওনার্দ। অনেক কিছু জানা গেল। অটার, এখন থেকে আমি হলাম মাদাগাস্কারের ফরাসি কৃতদাস ব্যবসায়ী পিয়েরে, আর তুই আমার ভৃত্য। সোয়া আমাদের গাইড এবং দোভাষী। এই পরিচয় নিয়ে পেরেইরার আস্থানায় ঢুকবো আমরা। কথা হলো, আসল পিয়েরেকে কিছুতেই ওখানে পৌঁছাতে দেয়া যাবে না। আমি চাই ওকে ফটক খুলে দেবার যেন কেউ না থাকে। সেটা আমার উপর ছেড়ে দিন। নিষ্ঠুর একটা হাসি ফুটল অটারের ঠোঁটে। আপনারা ঢুকে যাবার পর আবার খেয়াতে ফিরে আসবো। আমি বলবো আপনি কিছু একটা ফেলে গেছেন। রক্ষীকে অনুরোধ করব আমাকে সেটা খোঁজার সাহায্য করতে।
আর তারপর আমার শক্তির কথা তো জানিনি, ওকে চিরকালের মতো ঘুম পাড়াতে অসুবিধা হবে না। সাবধান, একটু যদি শব্দ হয় সব কিন্তু ভচকট হয়ে যাবে। শব্দ হবে না, কথা দিচ্ছি। একটা খেয়াতে চড়ে বাঁধন খুলে দিল ওরা। প্রথমে বৈঠা বাইল না, স্রোতের টানে ভেসে চলে গেল কিছু দূর। তারপর ভাটির দিক থেকে আসার ভান করে এগোতে শুরু করলো শত্রু শিবিরের দিকে। এই গাধার বাচ্চা গাধা, চেঁচিয়ে অভিনয় শুরু করলো লিওনার্দ। যাচ্ছিস কোথায়? চড়ার দিকে গিয়ে আটকাতে চাস নাকি? উপকূলে প্রচলিত আরবি ভাষায় অপভ্রংশে কথা বলছে ও। শালার অন্ধকার কি আর বাতাস! সাবধানে বইটা চালা কুত্তা। আরে ওই তো দেখছি একটা ফটক। এই বড়ি, ওখানে যাব নাকি আমরা? চেঁচামেচি কানে এলো রক্ষীর। হাঁক ছাড়ল। কে যায়? তোমাদের নতুন বন্ধু। এবার পর্তুগিজে জবাব দিল লিওনার্দ। ডম অন্তোনিও পেরেইরাকে সম্মান জানাতে এসেছি, সেই সঙ্গে এনেছি ব্যবসার প্রস্তাব। নাম কি তোমার? সন্দিহান গলায় জানতে চাইল রক্ষী। আমার নাম পিয়েরে। এ বেটে ভূতটাকে কুত্তা বলে ডাকি, আর বুড়ি গাইটাকে তুমি যা খুশি তাই বলতে পারো। পাসওয়ার্ড বলো। পাসওয়ার্ড ছাড়া কেউ এই ফটকের পেরোতে পারবে না। পাসওয়ার্ড? ডম জেভিয়ার কি যেন বলেছিল? ইবলিশ? না না না, মনে পড়ছে, শয়তান। কোত্থেকে এসেছো তোমরা? মাদাগাস্কার থেকে। তোমাদের কাছে যে মাল আছে তার খুব চাহিদা ওখানে। এসো ভাইয়া, ফটকটা খুলে দাও। সারা রাত বাইরে বসে রাখবে নাকি আমাদের? দরজা খুলতে গেল রক্ষী। হঠাৎ নতুন একটা সন্দেহ জাগলো তার মনে। উল্টো ঘুরে বলল, তোমার পর্তুগিজ তো বিশেষ সুবিধের নয় সিনিয়র, মনে হচ্ছে কোনো ইংরেজ কথা বলছে। খেয়াটে এসে পড়েছে ফটকের ঘাটে। এক লাফে ওটা থেকে নেমে লিওনার্দ বলল, ঠিকই ধরেছ, ইংরেজদের মতো পর্তুগিজ বলি আমি। কি করব, আমার বাপ ছিল ইংরেজ, এক ফরাসি মহিলাকে বিয়ে করেছিল। ধোপার গাধার মতো অবস্থা আমার, না ঘরকা না ঘাটকা। এখন তোমার প্রশ্নবান বন্ধ করো তো ভাইয়া। আমরা দু আসলে আরো বড়ই বদমেজাজি, খুঁতখুঁতে লোকজনকে মোটেই সহ্য করতে পারি না। কাঁধ ঝাঁকালো রক্ষী। ফটকের একটা পাল্লা খুলে দিল। সেটা দিয়ে ঢুকতে গিয়ে হঠাৎ উল্টো ঘুরল লিওনার্দ। সজোরে চড় মারল অটারের গালে। রাগী গলায় বলল, কুত্তা কোথাকার, আমার ব্র্যান্ডির কেসটা কোথায়? ডম পেরেইরাকে দেব বলে যেটা এনেছি। মাফ করবেন মালিক, জড়সড় গলায় বলল অটার। ওটা নৌকায় রয়ে গেছে, এক্ষুনি নিয়ে আসছি। একটু ইতস্তত করল সে। ইয়ে, জিনিসটা খুব ভারী, ওই বুড়ির তো গায়ে জোর নেই, আপনি যদি একটু ধরতেন। থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব হারামজাদা, চেঁচালো লিওনার্দ। আমাকে কুলি মুজুর পেয়েছিস? রক্ষীর দিকে তাকালো। বাড়তি রোজগারের শখ আছে ভাইয়া? তাহলে আমার কুত্তাটাকে একটু সাহায্য করো গিয়ে, দুটো গিনি পাবে। রক্ষীর চোখে লোবাতর দৃষ্টি ফুটল। নিশ্চয়ই নিশ্চয়ই সিনিয়র। অটারের সঙ্গে ঘাটের সিঁড়ি ধরে নিচে চলে গেল সে। খানিক পরে শোনা গেল তার বিরক্ত গলা, কোথায় তোমার ব্র্যান্ডির কেস? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। একটু ঝুঁকে দেখেন ভাই, নৌকার পাটাতনের তলায় আছে ওটা। ঝুঁকল লোকটা। পর মুহূর্তে আবছা আলোয় ঝিলুক দিয়ে উঠল অটারের ছদ্মবেশের অংশ হিসেবে রাখা তলোয়ারটা। ঝুপ করে একটা শব্দ হলো। নৌকার পাটাতনে আছড়ে পড়ল রক্ষীর দেহ। ওটাকে তুলে খালের পানিতে ফেলে দিল অটার। বুদবুদ তুলে ডুবে গেল লাশটা। কাজ শেষ করে মনিবের পাশে ফিরে এলো বামন ভৃত্য। হালকা একটা হাসি দিয়ে বলল, কি বাস, শব্দ হয়নি তো? এদিকে এসো, তারা দেয়ার ভঙ্গিতে বলল লিওনার্দ। গেটটা বন্ধ করতে হবে। ঠেলে পাল্লাটা বন্ধ করে দিল ওরা। লোহার তৈরি একটা ভারী পাত খাঁজে বসিয়ে আটকে দিল পুরোপুরি। ফুটোয় চাবি লাগিয়ে রেখে গিয়েছিল রক্ষী। ওটাই ঘুরিয়ে ফটকটা তালাবদ্ধ করল লিওনার্দ। চাবিটা ঢুকিয়ে রাখল পকেটে। দরজা আটকালেন কেন বাস? কাজ শেষে জানতে চাইল অটার। আসল পিয়েরকে বাইরে রাখার পাকা ব্যবস্থা করলাম, বলল লিওনার্দ।
ও ভিতরে ঢুকতে পারলে সর্বনাশ হয়ে যাবে। যাকে চলো এগোই, অনেক দূর চলে এসেছি আমরা, এখন একটা এসপার ওসপার না করলেই নয়। এক ছুটে খোলা জায়গাটা পেরোলো অভিযাত্রীরা। পেরেরার আরব ও দু আসলা অনুচরদের কুড়ে ঘরগুলোর আড়ালে পৌঁছে থামল। দাম ফিরে পাবার জন্য একটু অপেক্ষা করল। এই ফাঁকে আশপাশে নজর বোলালো লিওনার্দ। কপাল ভালো, ক্যাম্পের ভেতরে কোনো কুকুরও নেই, থাকলে অচেনা মানুষের গায়ের গন্ধ পেয়ে চেঁচামেচি জুড়ত। বিশ্রাম নেওয়া শেষে নিচু হয়ে হাঁটতে শুরু করলো ওরা। কুড়ে ঘরগুলোর পেছন দিয়ে এগোতে শুরু করলো বন্দিশালার দিকে। শেষ করে ঘরটার পেছনে গিয়ে থামল। ওখান থেকে নিচু দেয়াল আর ড্রব্রিজটার দূরত্ব 10 কদমের মতো। বন্দিশালার একমাত্র প্রবেশপথ। অন্ধকারে বোঝা গেল না সেতুটা উঠানো নাকি নামানো অবস্থায় আছে। আমি গিয়ে দেখে আসি বাস, বলল ওটার। আমার নজর করা, আধারেও অসুবিধা হয় না, বেড়ালের মতো চলতেও জানি। লিওনার্দ অনুমতি দেওয়ার সুযোগ পেল না। তার আগেই উবু হয়ে মাটিতে শুয়ে পড়ল বামন। হামাগুড়ি দিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। কাপড়ের সামান্য খসখস ছাড়া আর কিছু শুনতে পেল না বাকি দুজন। বড়াই করলেও মিথ্যে বড়াই করেনি দুঃসাহসী লোকটা। 5 মিনিট গেল, 10 মিনিট গেল, কিন্তু ফিরল না অটার। লিওনার্দ উদ্বিগ্ন হয়ে পড়ল। দেখা দরকার কি ঘটেছে। সোয়াকে বলল সে, এসো। হামাগুড়ি দিয়ে কিছু দূর যেতেই মাটিতে অটারে জামাকাপড় আর অস্ত্রশস্ত্র পরে থাকতে দেখল ওরা, কিন্তু বামন ভৃত্যটির কোনো চিহ্ন দেখা যাচ্ছে না আশেপাশে। গেল কোথায়? বিস্মিত কণ্ঠে বলল সোয়া। জামা কাপড়ই বা খুলেছে কেন? পালায়নি তো? অসম্ভব, জোর গলায় বলল লিওনার্দ। পালাবার মানুষ নয় ও। আমার তো মনে হচ্ছে পানিতে নেমেছে, কাপড় চোপড় রেখে গেছে সেজন্যই। পানিতে কেন? এসো দেখি। সন্তর্পণে নিচু দেয়ালটার উপরে উঠে গেল দুজনে। চূড়ার অংশটুকু সমতল, চওড়া, সেখানে বুক মিশিয়ে শুয়ে রইল ওরা। নজর দিল পরীক্ষা আর আশেপাশের গার্ড হাউসের দিকে। পানির উপরিভাগ কাঁচের মতো নিস্তরঙ্গ, সামান্যতম ঢেউটেও চোখে পড়ছে না। গার্ড হাউসের দিকে দৃষ্টি ফেরাতেই লিওনার্দ আর সোয়ার দম বন্ধ হয়ে গেল। একজন রক্ষীকে দেখা যাচ্ছে ওটা সিঁড়ির গোড়ায়, জামার বোতাম খুলে পানির কাছে এসে বসে আছে। কয়েক মুহূর্ত একটানা তাকিয়ে থাকা সত্ত্বেও লোকটাকে একটুও নড়তে দেখল না ওরা। পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে সম্ভবত ঘুমিয়ে পড়েছে। হঠাৎ লোকটার পায়ের কাছে পানিতে বুদবুদ উঠতে দেখল লিওনার্দ। পর মুহূর্তেই বিদ্যুতের গতিতে শরীরে জাগলো একটা কালো অবয়ব, খপ করে আঁকড়ে ধরল ঘুমন্ত রক্ষীটার দুপা। কিছু বুঝে ওঠার সময় পেল না লোকটা। একটানে তাকে পানিতে নিয়ে গেল হামলাকারী, ডুবিয়ে ফেলল। দূর থেকে পানির তলায় আলোড়ন লক্ষ্য করল লিওনার্দ। রক্ষী লোকটা প্রাণ বাঁচানোর জন্য হাত পা ছুটছে, চেষ্টা করছে উপরে উঠে আসতে, কিন্তু বেচারার সে প্রচেষ্টা মাঠে মারা গেল। হামলাকারী অসম্ভব শক্তিধর, দম ধরে রাখতেও উস্তাদ। প্রতিপক্ষকে ঠেসে ধরে রাখল পানির তলায়। কিছুক্ষণের মধ্যেই হার মানল রক্ষী। দম হারিয়ে পানি টানতে শুরু করল নাক মুখ দিয়ে। খিঁচুনি তুলে মারা গেল। কালো অবয়বটাকে আবার পানি থেকে শরীর জাগাতে দেখল লিওনার্দ। সিঁড়িতে উঠে ছুটতে শুরু করল মানুষটা। কয়েক লাফে এগিয়ে ধরে ধাপ পেরোচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেল গার্ড হাউসের ভেতর। একটু পরেই নামতে শুরু করল ড্রপ ব্রিজটা। বিস্ফারিত চোখে কাণ্ডটা দেখছিল সোয়া। সেতুটাকে নামতে দেখে ফ্যাল করে তাকালো লিওনার্দের দিকে। কি ঘটল বলো তো সাদা মানুষ? আর কি, হাসল লিওনার্দ। রক্ষীকে ঘায়েল করে গার্ড হাউস দখল নিয়েছে আমাদের দুঃসাহসী অটার। ওই যে নামাচ্ছে ব্রিজটা, তাড়াতাড়ি যাও, ওর কাপড় চোপড় নিয়ে এসো। দৌড়ে সেতুটা পেরোলো দুজনে। দেখল অটার হাতছানি দিয়ে গার্ড হাউস থেকে ডাকছে ওদের। ওখানে ঢুকে কাপড়গুলো বামন ভৃত্যের দিকে ছুড়ে দিল সোয়া। লিওনার্দ জিজ্ঞেস করল, হুইলটা কোথায়? ব্রিজটা তুলে ফেলতে হবে। ওই তো, ইশারায় ঘরের এক কোণ দেখালো অটার। একটু অপেক্ষা করুন বাস, আমি ভদ্রস্থ হয়ে নিই। আমি উঠাচ্ছি, তাড়াতাড়ি বলল লিওনার্দ। তুমি কাপড় পরো। জি দুঃখিত বাস,
এমন বিশ্রী অবস্থায় আমাকে দেখতে হলো আপনাদের। দুঃখ পাবার কিছু নেই, হুইল ঘোরাতে ঘোরাতে বলল লিওনার্দ। দারুণ দেখিয়েছ তুমি, আমরা সব দেখেছি। প্রশংসায় খুশি হলো ওটার, বলল, ধন্যবাদ ব্যাস। লোকটাকে সিঁড়ির গোড়ায় ঘুমোতে দেখে বুদ্ধিটা জাগলো মাথায়। কপালও ভালো, ওই একজনই ছিল পাহারায়, নইলে বিপদ হতে পারত। আপাতত আর বিপদের ভয় নেই। ড্রব্রিজটা পুরোপুরি উঠে গেছে দেখে বলল লিওনার্দ। এখন আর কেউ জ্বালাতে পারবে না আমাদের। চলো, বন্দীদের মুক্ত করতে হবে। তার আগে কামানটা ক্যাম্পের দিকে ঘুরিয়ে দিলে কেমন হয়, বলল অটার। পোশাক পরা শেষ হয়েছে ওর। যদি ঝামেলা বাঁধে, ওটা দিয়ে হলুদ শয়তান আর ওর চেলাদের উপর গোলা ছুটতে পারবো আমরা। কামান চালাতে জানি না আমি। লিওনার্দ মাথা নাড়ালো। আমি কিছুটা জানি, বলে উঠল সোয়া। আমার মালিক মাভুমেরও একটা ছোট কামান আছে, ওটা দিয়ে নদীর সওদাগরদের সংকেত দেন তিনি। মাঝে মাঝে ওটা চালাতে হয় আমাকে। খামার থেকে যাদের ধরে আনা হয়েছে, ওদের অনেকে চালাতে জানে কামানটা। তাহলে তো ভালোই হলো। লিওনার্দ খুশি হলো। চলো, ওটার মুখ ঘুরিয়ে ফেলা যাক। গার্ড হাউসের ছাদে উঠে গেল ওরা। ওখানে একটা প্ল্যাটফর্মের উপর স্থাপন করা হয়েছে কামানটাকে। 6 পাউন্ড ওজনের গোলা নিক্ষেপ করতে পারে। লোডিং করতে হয় সামনে দিয়ে। র্যামারের হুক খুলে ভেতরটা পরখ করে নিল লিওনার্দ। লোড করা আছে, বলল ও। এসো ঘুরিয়ে ফেলি। তিনজনে ঠেলাঠেলি করে মাজলটা পেরেইরার মূল আবাসের দিকে ফিরিয়ে দিল। পাশে তাকালো লিওনার্দ। থরে থরে সাজানো বেশ কিছু গোলা আর গান পাউডারের বস্তা রাখা আছে প্ল্যাটফর্মে। অ্যামিউনিশন নিয়ে চিন্তা নেই। হাসি ফুটল ওর মুখে। বলল, ব্যাটাদের চিন্তা করা উচিত ছিল, কামান দিয়ে সব দিকে গোলা ছোড়া যায়। অটারের দিকে ফিরল। এবার বন্দীদের কাছে চলো। ঠিক আছে বাস, তবে যাবার আগে গার্ড হাউস থেকে যন্ত্রপাতি নিতে হবে। আসুন। মাথা যতদূর সম্ভব নিচু করে ছাদ থেকে নামল ওরা। চাঁদ না উঠলেও আকাশ অনেকটা ফর্সা হয়ে এসেছে। লিওনার্দ ভয় পাচ্ছে আকাশের গায়ে ওদের ছায়ামূর্তি না দেখে ফেলে কেউ। গার্ড হাউস থেকে শেকল ভাঙ্গার ছেনি আর হাতুড়ি নিল ওরা। ওখানে খাঁচার তলায় খোলার জন্য চাবিও পাওয়া গেল। একটা লণ্ঠন সহ সবকিছু নিয়ে বেরিয়ে পড়ল 3 অভিযাত্রী। সংকীর্ণ একটা নুড়ি বিছানো পথের দুপাশে সারি বেঁধে দাঁড়ানো আছে খাঁচাগুলো। প্রথম তালা খুলে ভেতরে ঢুকলো ওরা। মানবেতর পরিবেশে ওখানে মুখ থুবড়ে পড়ে আছে বন্দীরা, দুঃখ কষ্টে গঙ্গাচ্ছে। লণ্ঠনের আলো দেখে আতঙ্কিত হয়ে উঠল সবাই। ভাবল দস্যুরা ফিরে এসেছে ওদেরকে চাবুক পেটা করতে। হাত তুলে ক্ষমা চাইতে শুরু করলো অনেকে। থামো, চাপা গলায় ধমকে উঠল লিওনার্দ। আমরা তোমাদের বন্ধু। সোয়ার দিকে তাকালো। মাভমের লোকজনকে কাউকে দেখতে পাচ্ছ এখানে? দ্রুত বন্দীদের উপর নজর বোলালো প্রৌঢ়া দাসী। তারপর মাথা নাড়ালো। না, এখানে নেই। তাহলে পরের খাঁচায় চলো। এদেরকে মুক্ত করবেন না? পরে, এক্ষুনি সবাইকে ছেড়ে দিলে বিশৃঙ্খলা দেখা দেবে। ওখান থেকে বেরিয়ে দ্বিতীয় খাঁচাটাতে গেল ওরা। ওখানেও প্রায় একই রকম প্রতিক্রিয়া দেখা গেল বন্দীদের মাঝে। আবারও ধমক দিতে হলো লিওনার্দকে। তারপর সোয়ার দিকে তাকে ইশারা করল। এক এক করে বন্দীদের দেখতে শুরু করলো সোয়া। হঠাৎ একজনের সামনে গিয়ে থমকে গেল, যেন গন্ধ পেয়েছে শিকারী কুকুর। পিটার, পিটার, ডেকে উঠল ও। জলজলে চোখ মেলে ওর দিকে তাকালো বন্দী। 30-এর কোঠায় বয়স, স্বাস্থ্যবান। কে কে আমাকে পুরনো নামটা ধরে ডাকে, বলল সে। স্বপ্ন দেখছি নিশ্চয়ই। পিটার তো মরে গেছে। ধেত্তেরি, এই পিটার, জেগে উঠো তো। স্বপ্ন দেখছো না তুমি? আমি সোয়া, তোমাদেরকে মুক্ত করতে এসেছি। ছোট্ট একটা চিৎকার করে উঠল পিটার। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। চুপ করো গাধা, সব গুবলেট করে দেবে তো। অটারের দিকে তাকালো সোয়া। ওকে মুক্ত করো অটার। এ হচ্ছে আমার খামারের লোকজনের সর্দার, খুব সাহসী, আমাদের কাজে আসবে। কয়েক মিনিটের মধ্যে শেকল ভেঙে লোকটাকে মুক্ত করল বামন ভৃত্য। হাত পায়ের বাঁধন খুলে যেতেই আনন্দে লাফিয়ে উঠল পিটার। জড়িয়ে ধরতে গেল অটারকে। থামো, বেরসিকের মতো তাকে বাধা দিল অটার। বাঁদরের মতো লাফিও না। এখানে মাভুমের আর কোনো লোক থাকলে দেখাও,
জলদি, নইলে কিন্তু আবার বেঁধে রাখব। মহিলার বাচ্চা বাদ দিয়ে 40 জনের মতো আছি আমরা। উচ্ছ্বাস চাপা দিয়ে উঠল পিটার। বাকিরা সবাই মারা গেছে। আর হ্যাঁ, আমাদের মালকিন, স্বর্গের রাখাল বালিকা বেঁচে আছেন, তবে উনি এখানে নেই। ওকে নিয়ে পরে ভাবা যাবে, লিওনার্ড বলল। আগে তোমার লোকজনকে দেখাও। পিটারের নির্দেশনা অনুসারে খুব শীঘ্রই 10 বন্দীকে মুক্ত করল ওরা। এই ফাঁকে লোকটাকে পরিস্থিতি এবং পরিকল্পনা সম্পর্কে খুলে বলল সোয়া। সব শুনে মাথা ঝাঁকালো পিটার, সাহায্য করবে বলে কথা দিল। আকাশের দিকে তাকাতেই চাঁদ দেখতে পেল লিওনার্ড। 12টা বাজতে খুব বেশি দেরি নেই, তাই অটারকে থামাতে বলল। তারপর ফিরল সোয়া আর মুক্ত মানুষগুলোর দিকে। কাজ শুরু করার জন্য যথেষ্টই তোমরা। সোয়া, বাকিদের তুমি পরে মুক্ত করে দিও, কিন্তু আমাকে আর অটারকে এক্ষুনি বেরোতে হবে, হাতে বেশি সময় নেই। ভালো কথা। ভৃত্যদের দিকে ঘাড় ফেরালো ও। আগুন ধরাবে কোথায় ওরা? পিছনের বাগানে? মাথা নাড়ল অটার। না বাস, তাতে বিশেষ লাভ হবে না। পরীক্ষার কারণে আগুনটা বাধা পাবে। ভালো একটা জায়গা চিনি আমি, ওখান দিয়ে পালিয়েছিলাম গতবার, কিন্তু ওদেরকে সাঁতার কেটে পৌঁছাতে হবে ওখানটায়। নদীর পাড়ে জন্ম হয়েছে ওদের, বলে উঠল সোয়া। সবাই সাঁতার জানে, কোনো অসুবিধা হবে না, তুমি পথ চেনাও। মাথা ঝাঁকালো অটার। পরীক্ষা ধরে সাঁতার কেটে এগোতে হবে ওদেরকে। সীমানার কাছে গিয়ে উঠে পড়তে হবে পানি থেকে। ওখানে নল খগড়ায় ঘন জঙ্গল আছে, আগুন ধরাতে কোনো অসুবিধা হবে না ওখানে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আগুন ধরাবার সময় যেন বাতাসের জোর থাকে, নইলে ওটা ছড়াবে না। ভোর হওয়ার আগেই সুযোগ পাবে বলে আশা করি। আগুন ধরিয়ে নিরাপদ দূরত্বে চলে যেও তোমরা, লিওনার্ড বলল। আমরা যদি তোমাদের মালকিনকে নিয়ে ফিরতে পারি তো ভালো কথা, নইলে পালিয়ে যেও। কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলল একজন। আগুন ধরাবো কিভাবে? এ নাও ম্যাচ। পকেট থেকে দেয়াশলের বাক্স বের করে দিল লিওনার্ড। ভিজে যাবে তো, সাঁতার কাটবো না আমরা? চুলের মধ্যে গুজে নাও, অটার বুদ্ধি দিল। মাথা ভিজিও না। সবাই না গেলে চলে না, সোয়া বলল। এদিকে আমার সঙ্গে কয়েকজন থাকা দরকার, বাকি বন্দীদের মুক্ত করার জন্য। কামান চালাতেও সাহায্য লাগবে। ঠিক আছে। লিওনার্ড মাথা ঝাঁকালো। অর্ধেক রেখে দাও। 5 জনকে বাছাই করল সোয়া সঙ্গে রাখার জন্য। তাদের মধ্যে একজন হলো পিটার, সে কামান দাগায় অভিজ্ঞ। বাকিদের দিকে প্রৌঢ়া দাসী বলল, কি করতে হবে সবাই তো শুনেছ। কারো কোনো সন্দেহ বা ভয় থাকলে এক্ষুনি বলে ফেলো, পরে কিন্তু ঘাপলা করা চলবে না। যে করবে তাকে আমি। সাপ সাপান্তের এমন এক ঝড় বইয়ে দিল যে লিওনার্ডকে কান চেপে ধরতে হলো। আমার কথাও শুনে রাখ, সোয়া থামতেই বলল অটার। যে হারামজাদা আমাদের প্ল্যানের 12টা বাজাবে, সেজন্য দেবতার কাছে প্রার্থনা করে নেয় আমার চেহারা যাতে আর ও দেখতে না হয়। হাত দেখার শখ এমনিতেও নেই ভাই, সকৌতুকে বলে উঠল একজন। এবারই যথেষ্ট। হেসে উঠল সবাই। চিন্তা করবেন না, বলল আরেকজন। আমাদের মালকিনকে উদ্ধার করার জন্য জীবনও দিতে পারি আমরা। সব ঠিকঠাক মতোই করব। রওনা হয়ে যাও তাহলে, বলল লিওনার্ড। আর দেরি করা ঠিক হবে না, সাবধানে থেকো। মাথা ঝাঁকিয়ে পরীক্ষার পানিতে নেমে গেল 5 কৃষ্ণাঙ্গ। বাকিদের নিয়ে গার্ড হাউসে ফিরে গেল লিওনার্ড আর অটার। হুইল ঘুরিয়ে নামিয়ে ফেলল ড্রব্রিজটা। আমরা তাহলে যাই সোয়া, বলল লিওনার্ড। যতজন পারো বন্দীদেরকে মুক্ত করে ফেলো। চোখখান খোলা রেখো, যদি মিস রডকে নিয়ে ফিরে আসি আমরা, তাহলে ব্রিজটা নামাবার জন্য তৈরি থেকো। আর ভোর হওয়ার আগে যদি না ফিরতে পারি, তাহলে ধরে নিয়েও মারা গেছে, কিংবা নিজেরাই বন্দী হয়ে গেছি। তখন যা ভালো বুঝো তাই করো। ঠিক আছে প্রভু, কৃতজ্ঞ সুরে বলল সোয়া। বলতে বাধ্য হচ্ছি, আপনি অত্যন্ত সাহসী। সফল হন বা ব্যর্থ, লাল পাথরটা পাবার মতো কাজ ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন আপনি। প্রার্থনা করা বাকি পাথরগুলো পাবার মতো কাজও যেন দেখাতে পারি। বিদায় নিয়ে গার্ড হাউস থেকে বেরিয়ে এলো লিওনার্ড আর অটার।
পরীক্ষা পেরিয়ে পথে নামতে পেছনে নিঃশব্দে উঠে গেল ড্রব্রিজটা। খোলা জায়গা ধরে অলস পায়ে হাঁটতে শুরু করল মনিভৃত্য। কারো নজর এড়াবার আর চেষ্টা করল না। তাতে সন্দিহান হয়ে উঠবে দস্যুরা, যেন আসলেই নিলামে অংশ নিতে এসেছে, এমন ভঙ্গিতে এগিয়ে চলল ওরা। একটু পরেই দুজনে পৌঁছে গেল নিলামের ছাউনিটার সামনে। তবে ওটা খালি। সামনে নজর বোলাতেই দস্যুদের সবাইকে জটলা পাকাতে দেখা গেল মূল বাসস্থানটার সামনে। শব্দ করে একটা ঢোক গিল লিওনার্ড। সিংহের গুহায় পা রাখতে চলেছে ওরা। এসো ওয়াটার, বলল ও। ওখানে দেখা দিই। আমার দিকে ঠিক নজর রেখো, যা করি তাই করো। অস্ত্র তৈরি রাখো হাতের কাছে। যদি লড়াই বেঁধে যায় কাছাকাছি থেকো। আর যাই ঘটুক, জ্যান্ত ধরা দেয়া যাবে না, বুঝতে পেরেছ? জি বাস। শান্ত গলায় কথা বললেও বুক দুরু দুরু করছে লিওনার্ডের। কত বড় ঝুঁকি নিচ্ছে সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না ওর। এখানকার সবাই এক একটা সাক্ষাৎ শয়তান, আফ্রিকার ভয়ঙ্করতম এবং নিষ্ঠুরতম অপরাধী চক্রের সদস্য। যদি কোনো ক্রমে ওদের সত্যিকার উদ্দেশ্য আঁচ করে ফেলে, তাহলে অলৌকিক কোনো ঘটনা ছাড়া প্রাণ বাঁচানো স্রেফ অসম্ভব হয়ে দাঁড়াবে। কাছাকাছি যেতেই লোকগুলোর চেহারা দেখতে পেল ও। সবার চোখে মুখে ফুটে আছে লোভ আর শয়তানি। অলস ভঙ্গিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ গিলছে। পান মাতাল আর আধ মাতালের দল নানা রকম ঠাট্টা মশকরা আর আলাপচারিতায় মত্ত। সবার চোখ বারান্দার দিকে। সেখানে ঘনিষ্ঠ সহচর পরিবেষ্টিত হয়ে মোটাসোটা একজন লোক দাঁড়ানো। অটার ফিসফিস করে চিনিয়ে না দিলেও তার পরিচয় আন্দাজ করতে অসুবিধা হয়নি ওর। ডম আন্তোনিও পেরেইরা, হলুদ শয়তান। রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আফ্রিকার ত্রাস। মুখের চামড়ায় বলি রেখা। বয়স 70-এরও কম হবে না। মাথার চুল লম্বা, ঢেউ খেলানো। ছোট ছোট উজ্জ্বল চোখ দুটোতে রাজ্যের শয়তানি আর শীতলতা। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। সত্যি বলতে কি, সামনাসামনি দাঁড়ানো অনুচরদের দৃষ্টি তাদের নেতার সর্বাঙ্গে ঘোরাফেরা করলেও তার চোখে চোখ রাখছে না কেউই। স্থানীয়দের মাঝে প্রচলিত নামটার মাহাত্ম্য পরিষ্কার হয়ে গেল লিওনার্ডের কাছে। সত্যি হলুদাভ চামড়ার অধিকারী লোকটা, তবে বয়সের কারণে তাতে লাল লাল ফুটকি পড়তে শুরু করেছে। গাল আর থুতনির তলা থেকে বাড়তি চামড়া ঝুলেছে বিচ্ছিরিভাবে। হাত দুটো মোটা মোটা, থ্যাবড়া। সারাক্ষণই থাবার ভঙ্গিতে বাঁকা হয়ে আছে আঙ্গুলগুলো, যেন টাকার স্তূপে হামলা চালাতে যাচ্ছে। বেশ দামি একটা পোশাক পরেছে পেরেইরা। রীতিমতো রাজশিক বলা চলে। সোনার সুতোয় করা কারুকাজ তার বুক আর হাতায়। সব মিলিয়ে নেতৃত্ব আর কর্তৃত্বের স্পষ্ট প্রতিকৃতি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো লিওনার্ডের বুক চিরে। এই ভয়ঙ্কর লোকটাকে মোকাবেলা করতে হবে ওকে। বিড়বিড় করে ভাগ্যকে গালমন্দর করল ও। মনকে শান্ত করল। তারপর দৃঢ় পায়ে ভিড় ঠেলে এগিয়ে গেল পেরেইরার দিকে। মদ খেয়ে হলুদ শয়তান নিজেও কিছুটা মাতাল হয়ে আছে। দলের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছিল। হঠাৎ দুই আগন্তুককে দেখতে পেয়ে স্থির হয়ে গেল। পদ্মাও বন্ধুরা, গলা চড়িয়ে বলল লিওনার্ড। পর্তুগিজে কথা বলছে। তোমাদের সর্দারকে সম্মান দেখাতে চাই আমি। বিস্মিত হয়ে ওর দিকে ফিরল জটলা সবাই। কে তুমি? অবাক গলায় প্রশ্ন করল একজন। যেতে দাও আগে, লিওনার্ড বলল। তারপর খুলে বলছি। কে ওটা? কর্কশ গলায় চেঁচিয়ে উঠল পেরেইরা। আমার কাছে নিয়ে এসো বেটাকে। শুনলেই তো, হাসল লিওনার্ড। সরো সরো, যেতে দাও আমাকে। যেন জাদু মন্ত্র বলে একটা ফাঁক সৃষ্টি করে ভিড়ের মাঝে সেখান দিয়ে এগুলো লিওনার্ড আর অটার। অসংখ্য মানুষের সন্দিহান দৃষ্টি আটকে থাকলো ওদের উপর। শুভেচ্ছা সিনিয়র। বারান্দার সামনে পৌঁছে বাও করল লিওনার্ড। গোল্লায় যাক শুভেচ্ছা, খেঁকিয়ে উঠল পেরেইরা। কে তুমি? আপনাদেরই পেশার একজন সহকর্মী। মুখে হাসি ধরে রেখে বলল লিওনার্ড। এখানে এসেছে সম্মান জানাতে, সেই সঙ্গে ব্যবসার আশায়। খায় নাকি? মুখ বাঁকালো পেরেইরা। দেখে তো মনে হচ্ছে না।
তোমাকে ইংরেজদের মতো লাগছে আগন্তুক। আর সঙ্গে ওটা কি নিয়ে এসেছ? গর্ভপাতের ফসল? আঙ্গুল তুলে অটারকে দেখালো সে। হেসে উঠল দস্যুটার কথা শুনে। পেরেইরা বলেই চলল, আমার মনে হচ্ছে তোমরা গুপ্তচর, এখানে এসেছ আমাদের ক্ষতি করতে। ঈশ্বরের দিব্যি, যদি তাই হয় তাহলে বিরাট ভুল করেছ। গুপ্তচরদের ছাল খুলে লবণ মাখায় আমি। হুমকিটাতে মোটেই ঘাবড়ালো না লিওনার্দ। অবিচল কণ্ঠে বলল, হ্যাঁ, ভালোই বলেছেন বটে। নিঃসঙ্গ একজন ইংরেজ সঙ্গে একটা কালো বামন কুকুর নিয়ে ঢুকেছে আপনাদের আস্তানায় আপনার ক্ষতি করতে। একটু আকাশকুসুম কল্পনা হয়ে যাচ্ছে না ব্যাপারটা? হাসল ও। খামোকাই সন্দেহ করছেন সিনিয়র? আপনার এখানে ডম জেভিয়ার বলে একজনের থাকার কথা, তাকে জিজ্ঞেস করে দেখুন। মাদাগাস্কারের জাহাজের ক্যাপ্টেন পিয়েরেকে এখানে আসার আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন কিনা। আমি সেই লোক। আমন্ত্রণটা সাদরে গ্রহণ করে ছুটে এসেছি, কিন্তু আপনাদের হাবভাব দেখে মনে হচ্ছে জাহাজে বসে থাকলে ভালো করতাম। ও ঠিকই বলেছে পেরেইরা, ভিড়ের মাঝ থেকে এগিয়ে এসে বলল জেভিয়ার। এতক্ষণ তার চেহারা দেখার সৌভাগ্য হল দুই অভিযাত্রীর। লম্বা চওড়া এক দু আশলাসে, শরীরে নিগ্র রক্ত বইছে। আমি চিঠি দিয়ে এসেছিলাম, তোমাকে তো বলেছি সে কথা। না দিলেই ভালো করতে, খ্যাপাটে গলায় বলল পেরেইরা। এই লোকটাকে আমার মোটেই পছন্দ হচ্ছে না। বেটা যদি কোনো ইংরেজ বাহিনীর ক্যাপ্টেন হয় তাতে অবাক হবার কিছু থাকবে না। গুঞ্জন শুরু হলো ভিড়ের মধ্যে। উত্তেজনা দেখা দিল। প্রমাদ গুনল লিওনার্দ। তাড়াতাড়ি কিছু একটা না করলে বিপদে পড়বে নিঃসন্দেহে। তোমরা সব শালা সন্দেহপ্রবণ কুকুরের দল, আচমকা চেঁচিয়ে উঠল। আমার কথা বিশ্বাস করছো না? ঠিক আছে, আমিও ছাড়ছি না। এরপর যে শালা আমাকে ইংরেজ বলে গালি দেবে তারই মুন্ডু কেটে মাটিতে ফেলবো। আয় দেখি কার সাহস আছে। খপ করে তলোয়ার বের করল, তাকালো হলুদ শয়তানের দিকে। কি পেরেইরা, শুরুটা কি তোমাকে দিয়েই করব? এসো সামনে। মুখের রক্ত সরে গেল দস্যু সর্দারে। সঙ্গে সঙ্গে লিওনার্দ বুঝে ফেলল, এই লোক সামনাসামনি যতই হুমকি দামকি দেখ, আসলে ভিতরে ভিতরে একটা কাপুরুষ। লড়াই করবার সাহস নেই ওর। লিওনার্দের চ্যালেঞ্জ শুনেই পিছিয়ে গেল সে। একটা নার্ভাস হাসি দিয়ে বলল, খামোকায় রেগে যাচ্ছ বন্ধু? আমি তো আসলে তোমায় পরীক্ষা করে নিচ্ছিলাম। না, আমাদেরই ভাই তুমি, তলোয়ারটা নামাও। তোমাকে আর অবিশ্বাস করছি না, এসো হাত মেলাও। লিওনার্দ বারান্দায় উঠতেই পেরেইরার এক সহচর বলল, আরে ওকে আর একটু বাজিয়ে দেখলে হতো না? একটা দাসকে নিয়ে আসি, দেখি এই লোকটাকে হাত না কাঁপিয়ে তার গলা কাটতে পারে কিনা। পেরেইরার জবাব দেওয়ার আগে লিওনার্দ বলল, কি আবার পরীক্ষা নিতে চাও? দাসের দরকার কি? তুমি এসো, সবাইকে দেখাই হাত না কাঁপিয়ে তোমার গলাটা কাটতে পারি কিনা। ভিড়ের দিকে তাকালো ও। কি বলেন ভাইয়েরা, রাজি আছেন? হৈ হৈ করে উঠল মাথার লোকগুলো। মজার একটা দৃশ্য দেখবার আশায় শীষ দিয়ে উঠল। অবস্থাটা লক্ষ্য করে সহচরটির চেহারায় ফ্যাকাশে হয়ে গেল। থামো সবাই, গর্জে উঠল পেরেইরা। নিজের সঙ্গীকে বাঁচালো আসলে। একবার যখন আমি এই অতিথিকে স্বাগত জানিয়ে ফেলেছি তখন তোমাদের কারো মুখ থেকে আর কোনো কথা শুনতে চাই না। লিওনার্দের দিকে তাকালো। এসো বন্ধু পিয়েরে, হাত মেলাও। কিছু মনে করো না, এরা সবাই মাতালের দল, কখন কি বলছে তা নিজেরাও জানে না। ঠিক আছে, লিওনার্দ বলল, তবে আমি অপমানিত হতে অভ্যস্ত নই, আর যেন এমনটা না হয়। হবে না, আমি কথা দিচ্ছি। এগিয়ে গিয়ে দস্যু সর্দারের সঙ্গে হাত মেলালো লিওনার্দ। এবার তুমি যদি কিছু মনে না করো, আমার লোকজনের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আমি। ইশারায় অতিথিকে মদ পরিবেশন করতে বলে ভিড়ের দিকে ফেলল পেরেইরা। শুরু করল ভাষণ। প্রিয় বন্ধু ও সাথীরা, আজ আমার জন্য বড়ই দুঃখের একটা সময়, কারণ তোমাদেরকে বিদায় জানাতে চলেছি আমি। কাল থেকে এই আস্তানা আর হলুদ শয়তানের আস্তানা থাকবে না।
তোমাদেরকে নতুন একজন সর্দার খুঁজে নিতে হবে। বয়স হয়েছে আমার, এই ব্যবসা আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাছাড়া ইদানিংকার আয় রোজগারও বিশেষ একটা ভালো হচ্ছে না। এর জন্য দায়ী ইংরেজদের যুদ্ধ জাহাজগুলো। আমাদের পানিতে হানা দিয়ে বেড়াচ্ছে ওগুলো, কষ্টার্জিত উপার্জনের পথে বাধা সৃষ্টি করে যাচ্ছে। এ অবস্থায় অপশন নেওয়াটাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে আমার কাছে। নতুন, সাহসী, উদ্ভাবনী শক্তির অধিকারী কাউকে নেতা হিসেবে প্রয়োজন তোমাদের, যে এখানকার চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। গত 50 বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত ছিলাম আমি। আশা করি স্থানীয় মানুষেরা মনে রাখবে আমাকে, না শত্রু হিসেবে নয়, বরং বন্ধু হিসেবে। এ দুটো হাত দিয়ে ওদের 20,000 মানুষকে আমি অশিক্ষিত, জঙ্গলি, আদিবাসী জীবনযাত্রার কবল থেকে মুক্ত করেছি। তাদেরকে সভ্য জগতে পাঠিয়েছি। হ্যাঁ, কখনো কখনো কাজ করতে গিয়ে রক্ত ঝরাতে হয়েছে আমাকে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু সেসব করতে হয়েছে সময়ের প্রয়োজনে, পরিস্থিতির তাগিদে। কি করব? অসভ্যগুলো নিজের ভালো বোঝে না। ওদেরকে সঠিক পথে আনতে, আলোর দিশা দেখাতে গিয়ে হাতে গোনা কিছুর মৃত্যুর বিকল্প অন্য কিছু ছিল না। তাছাড়া যখন ওরা আমাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, আমাদের উপর হামলা চালিয়েছে, তখন আত্মরক্ষার অধিকার তো ছিল আমাদের, তাই না? কাজে আমি অনুরোধ করব, তোমরা কখনো এ নিয়ে অপরাধ বোধে ভোগো না। আমি অন্তত ভুগব না। যদি ঈশ্বরের সামনে এ কারণে জবাবদিহি করতে হয়, তবুও না। এই ছোট্ট অনুরোধটার মাধ্যমে আমি অবসর নিচ্ছি। যেখানেই থাকি আমি তোমাদের মঙ্গল কামনা করব। ভালো থেকো সবাই। শেষ করার আগে আরেকটা ব্যাপার, আমাদের শেষ অভিযানে এক অভিশপ্ত ইংরেজ মেয়েকে পাওয়া গেছে। তাকে আমি এখানে নিয়ে এসেছি অভিভাবক হিসেবে। আজ রাতে তোমাদের সবাইকে এখানে জমায়েত হতে বলার পেছনে কারণ হচ্ছে, ওকে আমি একজন স্বামী খুঁজে দিতে চাই। এটুকু করা আমার নৈতিক দায়িত্ব বলে মনে করি। আমি নিজে ওকে রাখতে পারছি না, কারণ অবসর জীবনটা আমি মোজাম্বিকে কাটাবো বলে ঠিক করেছি। ওখানে একটা সাদা মেয়ের উপস্থিতি সবার সন্দেহের চোখে পড়বে। তাই উদারমনা একজন মানুষ হিসেবে ওকে আমি অন্য কারো হাতে তুলে দিতে চাই। কিন্তু কাকে দেব এই অমূল্য রত্ন, সুন্দরী শ্রেষ্ঠা? তোমাদের কেউ কারোর চেয়ে কম যোগ্য নও। সবাই আমার অত্যন্ত প্রিয়জন। এর মধ্য থেকে একজনকে বেছে নিতে আমি অন্যদের সম্মান করতে পারবো না। তাই ব্যাপারটা ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। ঠিক করেছি যে আমাকে সবচেয়ে বড় উপহারটা দিতে পারবে, তাকে আমি পাল্টা উপহার হিসেবে দেব এই রূপসী নন্দিনী, আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসার নিদর্শন। মনে রেখো, আমি কিন্তু দাম চাইছি না, চাইছি উপহার। সেটা হবে সোনার আউন্সে। নিলামের মতো দেখালেও আসলে কিন্তু নিলাম হবে না এখানে, হবে আমার প্রতি তোমাদের ভালোবাসার শ্রদ্ধার প্রতিযোগিতা। আর একটা শর্ত, শেষ পর্যন্ত যেই প্রতিযোগিতায় জয়ী হোক, তাকে এখানে আমাদের সবাইকে সাক্ষী রেখে মেয়েটিকে বিয়ে করতে হবে, কারণ সেটাই ধর্মের নিয়ম। আমাদের মাঝে একজন পাদ্রী আছে, তাকে একটু কাজও তো করতে দিতে হবে, তাই না? সবাই রাজি? ঠিক আছে, সময় হয়ে গেছে। এই, কে আছো? মেয়েটাকে নিয়ে এসো। ভাষণের সময়টাতে নানা রকম গুঞ্জন চলছিল ভিড়ের মাঝে। পেরেইরার অবসরের ঘোষণাটা একেবারেই অপ্রত্যাশিত। ভাষণ থামতেই রীতিমতো হই হই শুরু হয়ে গেল। কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য। হঠাৎ জাদুর বলে যেন নীরবতা নেমে এলো দস্যুদের মাঝে। বন্দিনী এসে গেছে। অস্ত্রাগারের দিক থেকে দুজন রক্ষীর প্রহরায় উদয় হয়েছে আপাদমস্তক সাদা পোশাকে আবৃত একটা নারী মূর্তি। লঘু পায়ে হেঁটে আসছে সে। চাঁদের আলোয় একহারা দেহটাকে কোনো মানবীর বলে মনে হচ্ছে না, লাগছে অপসরার মতো। ডানে বাঁয়ে কোনো দিকে তাকালো না মেয়েটা। মাথা উঁচু করে এসে দাঁড়ালো বারান্দার সামনে। প্রথমবারের মতো জোয়ানা রডকে দেখতে পেল লিওনার্দ। সিল্কের মতো মসৃণ কোমর ছড়ানোর কালো চুল তার, পটলচেরা চোখের মণিতে সাগরের গভীরতা। তীক্ষ্ণ নাক, ছোট কপাল, পাতলা ঠোঁট আর ডিম্বাকৃতির মুখটা যেন শিল্পের হাতে গড়া হয়েছে।
চেহারাটা হয়ে উঠেছে অপূর্ব সুন্দর আর মায়াময়। লম্বা দেহটাও ছিপছিপে, তাতে অকৃপণ হাতে যৌবনের সম্পদ ঢেলেছেন সৃষ্টিকর্তা। নশ্বর এক নারীকে পরিণত করেছেন সব পুরুষের আরাধ্য দেবীতে। হাবভাবে এক ধরনের দৃঢ়তা রয়েছে মেয়েটির, সেটা ভালো লাগলো ওর। দামে একটা আরব আলখাল্লা পরে আছে, মানিয়েছে খুব। বারান্দার সামনে এসেই দস্যু সর্দারের চোখে চোখ রাখল জোয়ানা। পরিষ্কার গলায় জানতে চাইল, আমাকে এখানে নিয়ে আসার মানে কি পেরেরা? কি চাও তুমি? কঠিন গলায় প্রশ্ন করলেও মেয়েটার কণ্ঠের মিষ্টি সুর কান এড়াল না লিওনার্দের। আমার উপর রাগ করো না ময়না পাখি, পিত্তি জ্বালানো সুরে বলল পেরেরা। তোমাকে একজন স্বামী খুঁজে দেব বলেছিলাম না? এই দেখো, যোগ্য লোকজনের ঢল নেমেছে। পানি প্রার্থনা করতে এসেছে ওরা। তোমার বিয়ের ঘন্টা বাজছে আমার পাখি। পেরেরা, হতাশ গলায় বলল জোয়ানা, শেষবারের মতো বলছি, তোমার কোনো ক্ষতি করতে পারিনি আমি, করার ইচ্ছেও নেই। দয়া করে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ছিছি, তোমাকে আটকে রেখেছি নাকি ছেড়ে দেব যে? যাবে তো অবশ্যই, তবে একজন স্বামী নিয়ে। তোমার পছন্দের কাউকে বিয়ে করব না আমি পেরেরা, কড়া গলায় বলল জোয়ানা। ঘাড় ফিরিয়ে তাকালো ভিড়ের দিকে। কথাটা ভালো করে শুনে রাখো সবাই, উপরে ঈশ্বর আছেন, তোমাদের কাউকে আমি ভয় করি না। আবার ফিরল বারান্দার দিকে। শেষবারের মতো অনুরোধ করছি তোমাকে পেরেরা, এখন শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। এই প্রহসন চালিয়ে যেতে পারো, কিন্তু তার ফলও ভোগ করতে হবে তোমাকে। মৃত্যু অপেক্ষা করছে তোমার জন্য, আমাকে যে কিনবে তার জন্য। নিষ্ঠুর ভয়াবহ মৃত্যু। চেঁচাচ্ছে না ও, কিন্তু এতই অবিচল আস্থা নিয়ে কথা বলছে যে পোর খাওয়া দস্যুদের বুকও কেঁপে উঠল। পরস্পর মুখ চাওয়াচাই করল তারা। কথাটা শেষ হতেই লিওনার্দের উপর চোখ আটকে গেল জোয়ানার। একটু বিস্ময় জাগল ওর মনে। সামনের দিকে একটু ঝুঁকে রয়েছে একটা অচেনা যুবক, তার চেহারায় কি যেন একটা বৈশাখ দৃশ্য আছে। চারদিক ঘিরে থাকা নেকড়ের পালের মতো নয় মানুষটা, হাবভাবে স্পষ্ট পার্থক্য ধরতে পারছে। হঠাৎ অজানা কোনো শক্তির বলেই যেন জোয়ানা বুঝতে পারল এ লোক ওর শত্রু নয়, বন্ধু, ওকে সাহায্য করতে এসেছে। তাড়াতাড়ি দৃষ্টি ঘুরিয়ে ফেলল বুদ্ধিমতী মেয়েটা। ওর চোখ দেখে যেন যুবককে সন্দেহ করতে না পারে কেউ। লিওনার্দো আজ করতে পেরেছে ব্যাপারটা। তাড়াতাড়ি চেহারায় কপট কাঠিন্য ফুটালো ও, অলস ভঙ্গিতে হেলান দিয়ে দিল দেয়ালে। জোয়ানার কথা শুনে নীরবতা নেমে এসেছে ভিড়ের মধ্যে। পেরেরাও স্থির হয়ে গেছে। হঠাৎ কে যেন বলে উঠল, ছেড়ে দাও ওকে, ও একটা ডাইনি, আমাদের ধ্বংস ডেকে আনবে। সংবিত ফিরল পেরেরার। রাগি চোখে জোয়ানার দিকে তাকালো সে। খ্যাপাটে গলায় বলল, বেশ্যা কোথাকার, ভেবেছিস তোর অভিশাপ শুনে ভয় পাবা আমি? কিসের ঈশ্বর? এখানে একমাত্র ঈশ্বর হলাম আমি। পারলে আসুক সে, বাঁচাক তোকে। বারান্দা থেকে নেমে এসে জোয়ানার পোশাকের সামনে অংশ খামছে ধরল, দেখি ঈশ্বর আমাকে ঠেকায় কিনা। একটানে পোশাকের সামনের অংশটা টান দিয়ে ছিঁড়ে ফেলল বেড়াইরা। সঙ্গে সঙ্গে হৈ হৈ করে উঠল দস্যুরা। শীষ দিল কেউ কেউ। তাড়াতাড়ি দু হাতে বুক ঢাকল জোয়ানা। অসহায় দৃষ্টিতে তাকালো চারদিকে। চোখে পানি টলমল করছে। দেখলে তোমরা, গলা চড়িয়ে বলল পেরেরা, মিথ্যে হুমকি দিয়ে বেড়াচ্ছে এ মেয়ে। তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এক হাতে পোশাকের ছেঁড়া অংশটা বুকের কাছে তুলে আনলো জোয়ানা, অন্য হাত নিয়ে গেল চুলের কাছে। ওর খোপায় লোকানো বিষের বোতলটার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে উঠল লিওনার্দ। অঘটন না ঘটিয়ে ফেলে। চোখাচোখি হতেই মাথা নেড়ে ইশারা করল। কে বুঝলো কে জানে। চুলের বাঁধন খুলে দিল জোয়ানা। দীঘল কেশ সামনে এনে ঢাকলো ছেঁড়া জামা। ডান হাতটা মুঠি পাকিয়ে রাখল বুকের কাছে। নিশ্চয় বিষটা ধরে রেখেছে। কাজটা ঠিক করলে না। পেরেরার দিকে তাকিয়ে হেসে উঠল। অবজ্ঞার ভঙ্গিতে কাঁধে ঝাঁকালো দস্যু সর্দার। তারপর ফিরে গেল বারান্দায়। মদের গ্লাস হাতে নিয়ে তাকালো আগ্রহী ক্রেতাদের দিকে। নিলাম পরিচালনাকারীর ভঙ্গিতে বলল, বন্ধুগণ, চমৎকার একটা সুযোগ তোমাদের হাতে।
অমূল্য এক রত্ন পেতে পারো সামান্য চেষ্টাতে। সুন্দরী এ মেয়েটির সেই রত্ন, আধা ইংরেজ আধা পর্তুগিজ, সুশিক্ষিত, উচ্চবংশীয়, নম্র ভদ্র কতখানি হবে সেটা নির্ভর করছে ওর স্বামীর উপর। তবে রূপের যে কোনো তুলনা নেই, সেটা তো দেখতেই পাচ্ছ। শরীর দেখো, চুল দেখো, চোখ দেখো, এমন সুন্দরী দেখেছ কোনোদিন আগে? যাই হোক, এই মেয়েকে তার হাতে দেয়া হবে যে আমাকে সবচেয়ে বড় উপহারটা দেবে। হ্যাঁ বন্ধুরা, দেয়া হবে আজই, নিলাম শেষ হবার পরেই। মেয়েটাকে পাবে, সেই সঙ্গে পাবে আমার আশীর্বাদ। শর্ত এই একটাই, ওকে বিয়ে করে নিয়ে যেতে হবে। পাদ্রী ফ্রান্সিসকো এখানেই বিয়ে পড়াবে দুজনের। ইশারায় বারান্দার এক কোণে দাঁড়িয়ে থাকা ছোটখাটো গড়নের একজন অল্প বয়সী মানুষকে দেখালো পেরেইরা। তার পরনে ধর্মযাজকের শতচ্ছিন্ন পোশাক। তাহলে আর দেরি নয়, প্রতিযোগিতা শুরু করা যাক। ভালো কথা, ফালতুটাকে সময় নষ্ট করতে চাই না আমি। ডাকাডাকি শুরু হবে 30 আউন্স থেকে। রূপা? জানতে চাইল একজন। কি বললে? বিরক্ত চোখে প্রশ্নকর্তার দিকে তাকালো পেরেইরা। গাধা কোথাকার, আমি কি এখানে কালো অসভ্য মেয়ে বেচতে বসেছি নাকি? কিসের রূপা? সোনা, সোনা, বুঝলে? সোনা চাই আমি। 30 আউন্স দিয়ে ডাক শুরু হবে। শেষ পর্যন্ত যা দাম উঠবে তা এখানেই হাতে হাতে শোধ করতে হবে। ইশারায় রোল উঠল। একজন বলল, এ কেমন কথা? শুরুতেই যদি এত দাম চান, তাহলে আমরা গরিবরা কি করব? কি করবে? আরো ভালো মতো খাটবে, পয়সা জমাবে, যাতে আগামীতে এবারকার মতো আঙ্গুল চুষতে না হয়। যত সব। সশব্দে থুতু ফেলল পেরেইরা। যাকে, আমার দাম আমি বলে দিয়েছি, এবার তোমরা শুরু করো, দেখি সবার আগে কে ডাকে। 35। বুড়ো এক দস্যু চেঁচিয়ে উঠল। তার অবস্থা দেখে মনে মনে হেসে ফেলল লিওনার্দ। বউ নয়, এখন তার কবরের জমি দরকার। 40। এক আরব পাল্টা ডাক দিল। বয়স যুবক, স্বাস্থ্যবান। বুড়ো দস্যুর ঠিক বিপরীত। 45। চেঁচালো বুড়ো। 50 বলল আরব। এরপর কিছুটা সময় এই দুজনের মধ্যে লড়াই চলল। শেষ পর্যন্ত যখন দাম 70 গিয়ে ঠেকল, তখন হাল ছেড়ে দিল আরব দস্যু। ঘোষণা দিন সর্দার, খুশি খুশি গলায় বলল বুড়ো। মেয়েটা আমার। দাঁড়াও বুড়ো, বলে উঠল উপকূলের সওদাগর জেভিয়ার। আমি তো শুরুই করিনি। 75, 80, 85, 90, 95, 100। চেঁচালো বুড়ো। 105। হেসে উঠল জেভিয়ার। ধেত্তেরি, শখেতে বলে উঠল বুড়ো সর্দার। দুহাত তুলে পিছিয়ে গেল। উল্লাস করে উঠল বাকিরা। ভাবছে জেভিয়ার জিতে গেছে। এবার ঘোষণা দিতে পারো পেরেইরা, মদের গ্লাসে চুমুক দিয়ে সন্তুষ্ট সুরে বলল জেভিয়ার। মাফ করবেন, বেরসিকের মতো বলে উঠল লিওনার্দ। এবার আমার পালা। 110। ভিড়ের মধ্যে আবার উল্লাস সৃষ্টি। নিলামে উত্তেজনা ছড়িয়েছে। লিওনার্দের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করল জেভিয়ার। নখ কামড়ালো নার্ভাস ভঙ্গিতে। ব্যয়সীমার প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে সে। পেরেইরার দাঁত বেরিয়ে পড়েছে খুশিতে। প্রত্যাশার চাইতে 20 আউন্স বেশি দাম উঠে গেছে মেয়েটার। আরও উঠবে বলে মনে হচ্ছে। খোঁটা দেওয়ার সুরে সে বলল, কে হলো বন্ধু জেভিয়ার? হাল ছেড়ে দিচ্ছ নাকি? এই ভিনদেশি ক্যাপ্টেনের কাছে হার মানছ? আর একটু উদার হও ভায়া। মেয়েটাকে দেখো, এখনো তো নখের দামও উঠেনি ওর। যা বলেছ তার দ্বিগুণ খরচ করলেও ঠকবে না তুমি। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালো জেভিয়ার। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ ঠিক আছে, 115, 120। নির্বিকার ভঙ্গিতে বলল লিওনার্দ। চেহারা যথাসম্ভব স্বাভাবিক রাখল। দস্যুদের নৌকা থেকে আনা পুরো সোনাই বাজি ধরে ফেলেছে। এরপর দাম বাড়লে আর তাল মেলানো সম্ভব হবে না। অবশ্য সোয়ার দেয়া রুবিটা আছে সঙ্গে, সেটা বের করা যেতে পারে। কিন্তু ওটা যে আসল
সেটা প্রমাণ করবে কিভাবে? দাঁত মুখ খিঁচিয়ে ওর দিকে তাকিয়ে আছে জেভিয়ার। পেরেরা দাম বাড়াতে অনুরোধ করছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। দৃষ্টিতে তীব্র বিদ্বেষ। জোয়ানার দিকে একবার তাকালো, তারপর আবার আগুন ঝাড়ল লিওনার্ডের দিকে চেয়ে। মুচকি হেসে হাতের গ্লাসটা নাড়ালো লিওনার্ড। কি সিনিয়র, ডাকবে আরো? সজোরে মেঝেতে পা ঠুকল জেভিয়ার। না, স্বর্গের পরি নেমে এলেও আর 1 আউন্সও খরচ করতে রাজি নই আমি। নাও ওকে, তুমিই নাও। বিজয়ের হাসি নিয়ে পেরেরার দিকে তাকালো লিওনার্ড। তাহলে যাচ্ছে, বলল দস্যু সর্দার। সাদা মেয়ে জোয়ানা 120 আউন্স সোনার বিনিময়ে ভিনদেশি ক্যাপ্টেন পিয়েরের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। জেভিয়ার, তুমি ভুল করছো না তো? এমন সুযোগ কিন্তু জীবনে একবারই আসে। যাচ্ছে যাচ্ছে। হাতুড়ি পেটার ভঙ্গিতে রেলিংয়ের উপর হাতের গ্লাসটা তুলল সে। 1 পা এগোলো জেভিয়ার। কিছু বলার জন্য মুখ খুলল। বুক খামচে ধরল লিওনার্ডের। ব্যাটা দাম বাড়ালে কিচ্ছু করার নেই ওর। শূন্য দৃষ্টিতে জোয়ানা আর পেরেইরার দিকে পালা করে তাকালো জেভিয়ার। তারপর আচমকা মত পাল্টালো, উল্টো ঘুরে নেমে গেল বারান্দা থেকে। কাঁধ ঝাঁকিয়ে ঠকাস করে গ্লাসটা রেলিংয়ের উপর নিলাম সমাপ্তির ভঙ্গিতে নামিয়ে আনলো পেরেইরা। গেল গেল। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হ্যান্ডি রাইডার হ্যাগার্ডে লেখা গল্প দ্য পিপল অফ দ্য মিস্ট এর 4র্থ পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।